বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং সেখানে রাজনৈতিক একটা স্থিতাবস্থা ফিরিয়ে আনা ভীষণ রকমভাবে জরুরি। এবং এই জায়গা থেকেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কি তারা তাদের মতন ব্যবস্থা নিচ্ছে, তারা কিছু না কিছু প্ল্যানিং তৈরি করে রেখেছে। আর এক্ষেত্রে ভারতের ভূমিকা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসেই 16ই মার্চ আমাদের যিনি এনএসএ রয়েছেন অজিত ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন। এবং এই মিটিংয়ে, এই সামিটে বলা যেতে পারে দেশ বিদেশের গোয়েন্দা প্রধান যারা রয়েছেন তারা আসবেন। আগে হ্যাঁ, আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, তিনিও আসছেন। এবং এই সামিটে বিশেষভাবে এক পর্যালোচনা করা হবে, বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত উপনীত হবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে যেগুলো আমি জানার জন্য সরাসরি চলে যাব বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের কাছে। শহীদুল ভাই, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। শহীদুল ভাই, একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য এবং রাজনৈতিক স্টেবল রাজনীতির পরিসর তৈরি করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে চলছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটি ব্যাপকভাবে সমালোচিত একটি পরিস্থিতি, যেখানে নিয়মিত জঙ্গিপনা, সন্ত্রাসবাদ, মানুষের নিরাপত্তাহীনতা, এটি অব্যাহতভাবে বাংলাদেশে চলছে। বিশেষ করে 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবার পর, তার সরকার উৎখাত হবার পর থেকেই এই ধারাবাহিকভাবে এগুলো চলছে। বিশেষ করে যারা ওই সময় ছাত্র জনতার আন্দোলনের নামে রাজপথে ছিল, তারা কিন্তু সেই সময়টাতে বাংলাদেশে যে জাতীয় স্থাপনা সমূহ, যেগুলোতে ব্যাপকভাবে হামলা, লুটপাট, ভাঙচুর করেছে। এবং আন্দোলনের একদম শেষ মুহূর্তে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে যান, তখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনা, একটি গণভবন যেটি প্রধানমন্ত্রীর বাসভবন, আর একটি হচ্ছে জাতীয় সংসদ ভবন, এই দুটি ভবনে আমরা বীভৎস লুটপাট এবং ভাঙচুর, হামলার ঘটনা দেখেছি। আমরা 4 শতাধিক পুলিশ স্টেশন যেখানে হামলার ঘটনা দেখেছি, তাদের অস্ত্র, গোলাবারুদ লুটপাটের মতো ঘটনা দেখেছি। আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে, বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম নানাবিধ বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো রেল, তারপর বিভিন্ন স্থাপনা, যে স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ স্থাপনা, সেগুলোতে সক্রিয়ভাবে হামলা হয়েছে এবং সশস্ত্র হামলা। ইভেন পরবর্তীতে যে বিষয়টি উঠে এসেছিল যে বাংলাদেশের যে ছাত্র জনতার নামে যে আন্দোলন, এই আন্দোলনে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে পুলিশকে গুলি হয়েছে এবং বিভিন্ন ছাত্রকে পাওয়া গিয়েছিল, সেই বডিগুলোতে যে অস্ত্রের সন্ধান, মানে গুলির সন্ধান পাওয়া গেছে, বুলেটের, সেই বুলেট গুলোতে 7.2 যে রাইফেল, অর্থাৎ স্নাইপার রাইফেলের গুলি। বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই স্নাইপার রাইফেলটি ব্যবহার করে না। তার মানে এই গুলি তৃতীয় পক্ষ বা যারা আন্দোলনকারী, তারা যেহেতু পুলিশ হত্যা করেছে, তাদের গুলিতে, তাদের কাছে এই গুলি বা এই অস্ত্র সংরক্ষিত ছিল এবং তারা ব্যবহার করে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। ইভেন 5 আগস্টের দিন থেকেই আমরা দেখলাম যেটি, যে বাংলাদেশের যারা বিভিন্ন সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জঙ্গি, যাদেরকে শেখ হাসিনা সরকারের আমলে গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছিল এবং তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতা কর্মী, তাদেরকে হঠাৎ করে জেল থেকে ছেড়ে দেওয়া শুরু হলো। ইভেন তারা বিভিন্ন জেল থেকে জোর জবরদস্তি বেরিয়ে গেল। এবং তার পরবর্তী পরিস্থিতি যেটা তৈরি হলো 5 আগস্ট রাত থেকে, যে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু
সম্প্রদায়ের উপর ব্যাপকভাবে হামলা লুটপাট শুরু। শুধু তাই নয়, যেটা এখনো মানে ক্রমপর্যায়ে চলছে, কন্টিনিউ আছে। আমি সেটাই সংখ্যালঘু সম্প্রদায় শুধু না, ধর্মীয় ভাবে যারা এই জঙ্গিদের মতাদর্শের বাইরের লোক, ভিন্ন মতাদর্শ পোষণ করে, তাদের উপর হামলা হামলা শুরু হলো, তাদের ঘর বাড়ি লুটপাট হলো, এবং সেই ব্যাপারটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এবং সর্বশেষ যে ব্যাপারটি আমরা পরিলক্ষিত হলো আমাদের সামনে, যে আন্তর্জাতিক সম্প্রদায় এটা স্বীকার করে নিল, ডক্টর ইউনূস এবং তার সরকার এটি জুলাই আগস্টের পর, অর্থাৎ আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরে তারা স্বীকার করে নিল যে এটি একটি ম্যাটিকুলাস প্ল্যান, এটি একটি পরিকল্পিত হামলা ছিল সরকারের উপরে তাদেরকে উৎখাত করার জন্য। এবং আজকে কিন্তু মোহাম্মদ ইউনূস তো তিনি নিজে স্বীকার করেছেন যে পুরোটাই ছিল স্টেজড। আজকে যেটি হলো যে আজকে কিন্তু জাতিসংঘের মতো প্রতিষ্ঠান, তাদের কর্মকর্তারাও বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে এই আন্দোলনে গুলি না চালানোর জন্য বা নিষ্ক্রিয় থাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ষড়যন্ত্রের মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশে আজকের এই জঙ্গিবাদের উত্থান। স্বাভাবিক কারণেই শুরু থেকেই কিন্তু ভারত এটিকে অবজারভেশন করছিল, তাদের তীক্ষ্ণ নজর ছিল বাংলাদেশের দিকে, তারা এটিকে অবজারভেশন করেছে এবং একটা পর্যায়ে ভারত সরকারের থেকে এটার উদ্বেগের কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে কি কি কারণে বাংলাদেশের এই জঙ্গিপনা, এই সরকার উদ্বেগের কারণ ভারতের কাছে। এবং যেহেতু বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন এবং শেখ হাসিনা উৎখাতের যে পরিকল্পনা, এর সঙ্গে আমেরিকার সাবেক যে রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার দলের সম্পৃক্ততার কথা উঠে এসেছে এবং প্রমাণিত হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে একটি জায়গায় একমত হয়েছিল, যেহেতু বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে এককভাবে লিপ্ত হয়েছিল, সেটা কিন্তু প্রমাণিত। সেখানে দাঁড়িয়ে তারা স্বপ্ন দেখেছিল যে সরকার পরিবর্তন যদি আমেরিকায় হয়, তাহলে এই পরিস্থিতি থেকে বাংলাদেশ বেরোতে পারবে এবং ভারতের জন্য যে হুমকির কারণ সেটা প্রশমন হবে। তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই কিন্তু বাংলাদেশের এই মাইনরিটি নির্যাতন নিয়ে উনি নিজেই কথা বলেছেন, উনি টুইট করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, শপথ গ্রহণ করেছেন, হয়েই কিন্তু এশিয়ার রাজনীতি নিয়ে কথা বলেছেন, স্পেসিফিক বাংলাদেশ নিয়ে বলেছেন, বাংলাদেশের সন্ত্রাসবাদ, সংখ্যালঘু নির্যাতন বলেছেন। এবং এর মধ্যে কিন্তু জল আরো অনেক দূর গড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই জঙ্গিপনা সরকার এবং বাংলাদেশের যারা জঙ্গি সম্পৃক্ত যে গোষ্ঠী আজকে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে বা যারা আজকে শাসন চালাচ্ছে, তারা কিন্তু আইএসএ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে এই বাংলাদেশে একটি ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।